সকলকেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে আবারও কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে কয়েকটা বিষয় আলোচনা করার জন্য মূলত আসা। অনেকেই প্রশ্ন করেছেন বিভিন্ন রকমভাবে, যে বিষয়গুলো যতটুকু সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব আজকে এই চ্যানেলের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে রাখবেন, কারণ ভবিষ্যতে আপনাদের এই চ্যানেলটা কতটা উপকারী বা উপযোগী হতে যাচ্ছে যা আপনি এখন আজকের দিনে দাঁড়িয়ে হয়তো কল্পনা করতে পারবেন না। কারণ অনেক এই সার্ভিস রিলেটেড যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো যারা আমাদেরকে এখনো পর্যন্ত ইনবক্স করেছেন বা আমাকে ইনবক্স করেছেন এবং ভবিষ্যতে চেষ্টা করব সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ফিজিক্যালি বিভিন্ন ধরনের অ্যাডভোকেটের সঙ্গে বসে আপনাদের সমস্যাগুলো একটা একটা করে ডিসকাস করতে। যেমন আজকে আমাকে একজন প্রশ্ন করেছিলেন, দাদা আমার একটা মামলা চলছে, সেক্ষেত্রে পিভিআর এর ক্ষেত্রে সমস্যা কি আসতে পারে? তো আজকে একাধিক অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে যতটুকু জানলাম এই বিষয়ে কোনো সমস্যা নেই। যদি মেজর কোনো বিষয় না থাকে, অর্থাৎ আপনার নামে কোনো দেশদ্রোহী মামলা চলছে বা এই টাইপের কোনো রাষ্ট্রবিরোধিতার যদি কোনো অ্যালিগেশন না থাকে বা আপনার নামে কোনো কেস না থাকে, তাহলে ছোট ছোট যে মামলাগুলো চলছে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাকে ন্যূনতম বিচলিত হওয়ার কোনো কারণ নেই। পিভিআর এর ক্ষেত্রে এগুলো কোনো সমস্যা নয়। আমি নিজে বলছি, একাধিক এই ইলেকশন পারপাসে একাধিক মামলা, আমি নিজে দুটো মামলা সম্মুখীন হয়েছি। সুতরাং এই সমস্ত নোটিশ আমি একাধিক পেয়েছি, জানিয়ে বিচলিত হওয়ার ন্যূনতম কোনো কারণ নেই। তো এই ধরনের এবং সার্ভিস রিলেটেড যত রকম সমস্যা যেগুলো আপনারা ইনবক্স করবেন, আমি চেষ্টা করব অ্যাডভোকেটদের সঙ্গে ফিজিক্যালি নিয়ে এই বিষয়গুলো ওপেন ডিসকাশন করার। সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে রাখবেন। এবার আসি মূল আলোচ্য বিষয়, অর্থাৎ অনেকেই প্রশ্ন করেছেন যে জাজমেন্ট রিলেটেড। দেখুন, আমি বারবার একটা কথা বলে থাকি যে জাজমেন্ট কি হবে এবং কবে হবে, এই দুটো বিষয় শুধুমাত্র কোর্ট ছাড়া আর থার্ড পার্টি অর্থাৎ বিচারক ছাড়া দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি এই বিষয় সম্বন্ধে সঠিক কোনো ইনফরমেশন তাদের কাছে থাকে না। কোর্ট অর্থাৎ বিচারপতি যেদিন মনে করবেন জাজমেন্ট দেওয়া দরকার, ঠিক তার আগের দিন রাত্রিবেলায় কজ লিস্টে দেখবেন আপনাদের মামলাটা বা আমাদের মামলাটা এসে গেছে। তখন আপনি জানতে পারবেন আগামীকাল বা যে নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে সেই ডেটে মামলার মূলত রায়দান হবে। তো তার দিকে অপেক্ষা থাকবে আমাদের। কিন্তু প্রশ্ন হলো যে এই দীর্ঘ শুনানি থেকে বা দীর্ঘ যে হিয়ারিং আমরা ফিজিক্যালি প্রেজেন্ট থেকেছি, সেখান থেকে মোটামুটি কি হতে পারে, পক্ষে বিপক্ষে অনেক রকম প্রশ্ন, অনেক রকম আলোচনা বিভিন্ন জায়গায় দেখছি, শুনছি এবং বিভিন্ন চাকরি প্রার্থীর কাছ থেকে বিভিন্ন সময় ফোন আসছে, মেসেজ আসছে, দাদা এই রিলেটেড বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিভ্রান্ত ছড়াচ্ছে মার্কেটে, একটু এই বিষয়গুলো যদি ক্লিয়ার করে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। তো সেই জায়গা থেকেই মূলত এই ভিডিওটা করা। যদিও এর আগের ভিডিওতে আমি অনেক কিছু ওপেন ডিসকাশন করে দিয়েছিলাম, তা সত্ত্বেও বলছি আলটিমেট বিচার ব্যবস্থার শেষ কথা বলেন বিচারপতিরা। সুতরাং অর্ডার কি হবে সে বিষয়ে আমার বলার স্পর্ধা বা ক্ষমতা কোনোটাই নেই। শেষ বিচারপতিরা সাইন করবেন, যেটার উপর সেটাই আমাদের জন্য জাজমেন্ট। তো তবুও এই জায়গায় দাঁড়িয়ে কিছু পক্ষে বিপক্ষে আলোচনা উঠে এসছে, যেই আলোচনা থেকে আমি অনেক কিছু বিষয় ক্লিয়ার করার আপনাদেরকে চেষ্টা করব। দেখুন, একদিকে যদি চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় বসে আছে বা যারা যোগ্য চাকরি প্রার্থী দীর্ঘ 10 বছর ধরে সমস্ত যোগ্যতার প্রমাণ দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত স্কুলে যেতে পারে, আমি মনে করি তাদের পক্ষে কোনো জায়গাতে জাজমেন্টের কোনো অংশেই খারাপ কিছু আসবে বা খারাপ কিছু হতে পারে এমনটা আমি স্বপ্নেও কল্পনা করি না। 1, 2, যত এখনো পর্যন্ত আমি নাম বলছি না, একাধিক আইনজীবীদের সঙ্গে মোটামুটিভাবে যতটুকু পার্সোনাল ডিসকাশন হয়েছে সেই জায়গা থেকে যতটুকু খবর পেয়েছি বা পাচ্ছি বা নেওয়ার চেষ্টা করছি, তো এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে অত্যুক্ত
কটূক্তি বা নেগেটিভ কারো কাছ থেকে কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত পাইনি। কিন্তু তা সত্ত্বেও মার্কেটে বিভিন্ন রকম বা ফেসবুক বা বিভিন্ন গ্রুপে দেখতে পাই যে বিভিন্ন রকম কথা রুমার ছড়িয়ে পড়েছে বা ইচ্ছাকৃত স্বতঃপ্রণোদিতভাবে এইগুলাকে উপস্থাপন করার একটা প্রচেষ্টা চলছে চাকরি প্রার্থীদেরকে বিভ্রান্ত করার লক্ষ্যে। সবাইকে বলবো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মূলত যে তিনটে পয়েন্ট নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম সেটা সব থেকে বেশি হলে দুটো বিষয়, আমি যে বিষয়টা ওএমআর প্রসঙ্গ বলতে গিয়ে বলবো যে দেখুন, যারা প্রশ্ন করেছেন তারা অনেকেই আমরা ওএমআর রিচেকের ফলে আমরা নট ইন দ্য লিস্ট হয়ে গেছিলাম, আবার ইন দ্য লিস্ট হয়ে কাউন্সিলিং করছি বা করেছি বা এখনো পর্যন্ত ওয়েট লিস্টে আছে। আমাদের কোনো সমস্যা হবে না তো? দেখুন, এখানে দুটো বিষয় এসে যাচ্ছে। একটা হলো ই মার্কশিট আর দ্বিতীয়টা হলো ওএমআর। এখন প্রশ্ন হলো ভ্যালিড কোনটা? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইতিপূর্বের আলোচনা থেকে বা ইতিপূর্বের বিভিন্ন কোর্ট অর্ডারের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখেছি সেটা হলো সর্বোপরি শেষ কথা বলছে কিন্তু ওএমআর। অর্থাৎ ই মার্কশিট যদি ভ্যালিড হয়, সাপোজ ধরুন, তাহলে কিন্তু যে 53 পেয়েছিল ওএমআর্কস, মানে 53 নাম্বার 11-12 আমরা দেখিয়ে ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছিল, তার নাম্বারটাও কিন্তু ই মার্কশিটের মতোই কিছুটা, যদিও মার্কশিট নয় সেটা। তা সত্ত্বেও বলছি তাহলে তার নাম্বারটা জাস্টিফাই হয়েছে কিন্তু শুধুমাত্র ওএমআরটাকে বেস করে। অতএব শেষ কথা যদি আমরা বলতে যাই, শেষ কথা কে বলবে? তাহলে কিন্তু ওএমআর বলবে, শেষ কথা ওএমআর বলবে। এখন এইখানে বিরোধী অ্যাডভোকেটদের মধ্যে দুটো পার্ট, মানে দুটো বিষয় উঠে এসছে। এক শ্রেণীর বিরোধী অ্যাডভোকেট তারা দাবি করেছেন কোর্টের কাছে যে ই মার্কশিটকে ভ্যালিড করা হোক, কারণ অরিজিনাল ওএমআর কমিশনের কাছে নেই। আবারও এখানে উল্লেখ্য 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, ইভেন প্রাইমারির কোনো ফিজিক্যাল ওএমআর অর্থাৎ অরিজিনাল ওএমআর স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি বোর্ডের কাছে নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি স্ক্যান কপি ভ্যালিড নয়? অবশ্যই 11, 12, 9, 10 গ্রুপ সি, গ্রুপ ডি স্ক্যান কপির উপর নির্ভর করে সমস্ত কিছু হচ্ছে। সিবিআইডি হয়েছে, 28 জন এখনো পর্যন্ত জেলে রয়েছেন, তারপরে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে। তাহলে সবকিছু কিন্তু মূল বেস ধরা হয়েছে স্ক্যান কপি অফ ওএমআর। সুতরাং স্ক্যান কপি অফ ওএমআর 100% ভ্যালিড, এটা বলার অবকাশ রাখে না। তাহলে এখানে দেখুন একটা দ্বিমুখী আলোচনা চলে আসছে। তাহলে স্ক্যান কপি ভ্যালিড নাকি ই মার্কশিট ভ্যালিড? তাহলে প্রশ্ন কিন্তু মানে ভ্যালিডিটির প্রশ্নে গিয়ে কিন্তু সেই ই মার্কশিট বা মার্কশিটকেই, মানে ই মার্কশিট বলছি, ওএমআরকেই আলটিমেট মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গা। সুতরাং এখানে যদি আমি মানে ওএমআরটাকে মূল বেস ধরি, তাহলে সেক্ষেত্রে অনেক রকম সমীকরণ উঠে আসতে পারে। তাহলে দেখুন, ওএমআর সমস্যা 5 রকম ভাবে হয়েছে। যেহেতু 1400 সামথিং ক্যান্ডিডেটের সমস্যা রয়েছে বা সমস্যা হয়েছিল, তাদের মধ্যে 5টা ধরন রয়েছে। এই ধরনগুলোকে যদি আপনাদের সামনে একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন। এক শ্রেণীর ক্যান্ডিডেট আছে যাদের নম্বর কমেছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 টেটের নাম্বার কিছু একটা কমে গেছে। ই মার্কশিট নয়, ওএমআর সিটকে বেস ধরে ওএমআর সিটের মানে মার্কসকে ক্যালকুলেশন করে তার যে উত্তরপত্র ছিল, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের দেওয়া যে উত্তর ছিল, সেই উত্তরের সঙ্গে মিলিয়ে দেখার পর দেখা যাচ্ছে একটা স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কমে গেছে। তা সত্ত্বেও সে কিন্তু অলরেডি প্যানেলের মধ্যে রয়েছে, হয় সেম প্যানেল নচেত ওয়েট লিস্টেড। তাহলে তার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। 1, 2 হলো মানে মিসম্যাচ অফ মার্কস বা মার্কস মিসম্যাচ, অর্থাৎ মার্কস মিসম্যাচটা এমন এক পর্যায়ে হয়েছে যে তাদের নাম্বারটা কমে যাওয়ার ফলে তারা কিন্তু আউট অফ দ্য প্যানেল হয়ে গেছে, আউট অফ দ্য কাট অফ হয়ে গেছে, মানে কাট অফের বাইরে চলে গেছে। যেমন ধরুন, যে মার্কশিটের নাম্বারটা তার পেয়েছে সেইটার সঙ্গে ওএমআর এর কোনো মিল নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের
ওএমআর শিটে হোয়াইটনার বা কিচ্ছু ইউজ নেই, তাহলে থার্ড পার্টি কাউকে যে ইস্যু করা যাবে সেটাও কিন্তু নয়। তাহলে নাম্বারটা কোনো কারণবশত ম্যানিপুলেশন ছিল। এটা একটা পার্ট গেল, এটা দ্বিতীয় অংশ গেল। ওএমআর এর তৃতীয় পার্ট আসি। তৃতীয় যারা হলো তারা হলো ফুললি ধরুন ব্ল্যাঙ্ক, মানে 2, 4, 3, 5টা প্রশ্নের উত্তর করেছে, যেমন আপনারা দেখেছেন 9, 10, 11, 12 বা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, অনুরূপ আপার প্রাইমারিতে। তাহলে এই একটা পার্ট চলে গেল। আরেকটা হলো যাদের 50টা, 60টা, 40টা যাই হোক হোয়াইটনার মেরে দেওয়া হয়েছে। তাহলে এই হোয়াইটনার গুলোকে যদি শুধুমাত্র মানে হোয়াইটনার মেরে দেওয়া হয়েছে, তাহলে কোনো চাকরি প্রার্থী, যেটা প্রিজাম্পশন বারবার আর্গুমেন্টে উঠে আসছিল যে প্রিজাম্পশন স্কুল সার্ভিস করতে পারে না বা ইত্যাদি ইত্যাদি। তো আমি ওই বিষয়টাই যাচ্ছি না, কারণ ওটা ওকালতির বিষয় এবং আইনজীবী বিচারপতিদের বিষয়, সুতরাং ওই বিষয়ে আমি যাব না। আমি পার্টগুলা বলতে চাই। তাহলে একটা হলো যে যাদের 50টা প্রশ্নে বা 60খানা প্রশ্নে ধরুন হোয়াইটনার মারা আছে, এবার যদি হোয়াইটনার গুলোকে কাউন্টিং করা যায়, কারণ কোনো ক্যান্ডিডেট মানে স্বতঃপ্রণোদিতভাবে বা ইচ্ছাকৃতভাবে তার নিজের ওএমআরে 50টা মানে হোয়াইটনার মারে না বা মারবে না, এটা সম্ভাবনা নেই। তো সেই জায়গায় প্রিজাম্পশন করে যদি ধরা যায় যে তার হোয়াইটনার গুলাকে আমি 1, 2, 3, 4 করে প্রশ্নের উত্তরের সঙ্গে কাউন্টিং করে নিই, তাহলে তারা দেখা যাচ্ছে ই মার্কশিট যেটা ইস্যু আছে তার নাম্বারের সঙ্গে কিন্তু খুব ক্লোজ হয়ে যাচ্ছে বা মিলে যাচ্ছে। এই ক্যান্ডিডেট গুলোকে মূলত ইন দ্য লিস্ট করা হয়েছিল বা ফিরিয়ে নেওয়া হয়েছিল। আরেক ধরনের ক্যান্ডিডেট যেটা বারবার 74 নিয়ে আলোচনা আসছে, এই 74 সত্যি ডিফিকাল্ট। এই 74 নিয়ে সিদ্ধান্ত নেওয়া বিচারপতিরা কি নেবেন আমরা তার দিকেই অপেক্ষায় থাকবো, কারণ ই মার্কশিটটা হলো সব থেকে ভ্যালিড ইস্যু, যে জায়গাটা নিয়ে আর্গুমেন্ট বৃহৎ হয়েছে। সুতরাং এই 74 জন কারা না, তো 74 জন ধরুন, আমি যদি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন যে একটা ক্যান্ডিডেটের 50টা প্রশ্নের হোয়াইটনার মারা আছে, এবং একটা বিষয় দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রশ্নের 1 থেকে 50 এ উত্তরে গোল গোল করা আছে, শ্যাডো করে দিয়েছে। তাহলে ধরুন সেই 50টা প্রশ্ন যদি আমি হোয়াইটনার গুলাকে কাউন্টিং করে নিলাম, তাহলে প্রত্যেকটা 1 থেকে 50 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের এর অপশনে যদি শ্যাডো করা থাকে, তাহলে এবার আপনি বলুন ওই 50টার মধ্যে অ্যাকচুয়াল এ অ্যান্সারও তো 8টা বা 10টা 12টা 15টা কিছু একটা ছিল। তাহলে সেই উত্তরগুলা যে ক্যান্ডিডেট করেছে তার নৈপথ্যে কোনো প্রমাণ নেই। এই জায়গায় দাঁড়িয়ে, একদম এক্স্যাক্ট এই জায়গায় দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে বা আরো অন্যান্যদের কাছে সিদ্ধান্ত নেওয়াটা টাফ। এদের ইন দ্য লিস্ট হবে আর হবে না, বিচারপতিরা সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রশ্ন হলো, অনেকেই প্রশ্ন করছে দাদা এই 74 যদি ইনক্লুড হয়ে যায় তাহলে কি হতে পারে? 74 জন ইনক্লুড, দেখুন 74 যদি ইনক্লুশন হয় তাহলে খুব বেশি সমস্যা হওয়ার তো কথা নয়, কারণ 273টা কাস্ট ক্যাটাগরি আছে। তো 273টা কাস্ট ক্যাটাগরির মধ্যে যদি 74টা ক্যান্ডিডেট ঢোকে, তাহলে কোনো একটা জায়গায় 1টা 2টো কোনো জায়গায় নাই, কোনো সাবজেক্টেই নাই, এমনটা দেখা যাবে। তাহলে সেক্ষেত্রে রিপ্যানেল বা রিকাউন্সিলিং এই যে প্রশ্নগুলো অনেকে ছুড়ে দিচ্ছেন, এইগুলো ভিত্তিহীন। এবার প্রশ্ন আসি, তাহলে কি টোটাল যারা এখনো পর্যন্ত আউট অফ লিস্ট হয়ে আছে তারা সবাই ফিরবে? তাহলে এবার দেখুন, সবাইকে যদি ফেরানো যায় তাহলে কিন্তু ই মার্কশিট ভ্যালিড হলো। তাহলে এই যে রিচেকটা ক্যান্সেল হলো, মানে রিচেক করেছে স্কুল সার্ভিস কমিশন, সেটাকে ক্যান্সেল ঘোষণা করা হলো। এবার আপনি একটা কথা বলুন যে ব্ল্যাঙ্ক ওএমআর এর কারণে সুপ্রিম কোর্টে মামলা চলছে। ইন্টারেস্টিং বিষয় এটা, যে ব্ল্যাঙ্ক ওএমআর এর কারণে সুপ্রিম কোর্টে মামলা চলছে, আর সেই ব্ল্যাঙ্ক ওএমআর ধরুন বা মিসম্যাচ, এইটা স্কুল সার্ভিস কমিশন স্বতঃপ্রণোদিতভাবে, চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ দেবো আমি, কারণ উনি স্বতঃপ্রণোদিতভাবে এই যাচাইটা করেছেন এবং তিনি উপস্থাপন করেছেন সেটা কোর্টের সামনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রসঙ্গটাকে একটা ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্টের সর্বোচ্চ আদালত সার্টিফাইড করবেন যে ই মার্কশিটটাকে ভ্যালিড করা হোক, অর্থাৎ সাদা খাতাগুলো সব চলে যান। মানে এই জায়গাটা একটু নিজেকেই নিজে জিজ্ঞাসা করুন, একটু কেমন একটা লাগবে। যদি, আবারও বলছি, যদি
9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এই প্রসঙ্গগুলো না থাকতো তাহলে বলা মুশকিল। কিন্তু যেহেতু 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি অলরেডি ব্ল্যাঙ্ক ওএমআর, অলরেডি মিসম্যাচ অফ নাম্বার, সুতরাং সেই জায়গায় স্কুল সার্ভিস কমিশন যেহেতু স্বতঃপ্রণোদিতভাবে বলে দিয়েছে, সেই জায়গায় বিচারপতিরা কতটা ইনক্লুশন করবেন এটা আমার মনে হয় আপনি নিজেকেও যদি জিজ্ঞাসা করেন উত্তর পেয়ে যাবেন, আমার বলার অবকাশ রাখে না। আরো কিছু প্রশ্নের উত্তর, যেমন দাদা সেকেন্ড কাউন্সিলিং কবে হবে? দেখুন, সেকেন্ড কাউন্সিলিং নিয়ে একটা কথা বারবার বলেছি, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, যে মামলা চলাকালীন স্কুল সার্ভিস কমিশন কোনো কাজ করতে চায়নি। শুধুমাত্র প্যারা টিচারদের যে একটা ইনকমপ্লিট প্রসেস ছিল, সেই ইনকমপ্লিট প্রসেসটাকে অনেকাংশেই সম্পূর্ণ করে নিয়েছেন। কারণ কি, যদি স্কুল সার্ভিস কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার অর্ডার দেন জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়, তাহলে যেন প্যারা টিচাররা কোনো রকমভাবে তাদের প্রসেসটা বিলম্বিত না হয় বা ডিলে না হয়, যার কারণে এই প্রসেসটাকে অনেকাংশেই করে রেখেছেন। 1, 2, সেকেন্ড কাউন্সিলিংটা যদি এই মুহূর্তে বা মাঝের টাইমে করা যেত তাহলে হয়তো কোথাও একটা মামলার উপর ইনফ্লুয়েন্স পড়তো, একটা প্রভাব পড়তো। কারণ কি না, তো একদিকে মামলা বিচারাধীন আর চেয়ারম্যান মহাশয় এতটা কনফিডেন্ট যে উনি সেকেন্ড কাউন্সিলিং শুরু করে দিয়েছেন, হয়তো এই জায়গা থেকে চেয়ারম্যানের চিন্তা ভাবনাকে আমি সম্মান জানাই এবং তিনি ঠিক ডিসিশন নিয়েছে বলে আমি মনে করি যে না, আগে কোর্ট বলুক, তারপরে একটা প্রসেসে করা যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না অর্ডার আসছে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড কাউন্সিলিং কোনো প্রশ্ন নেই। সেকেন্ড কাউন্সিলিং নিয়ে এখনো পর্যন্ত এইরকম কোনো চিন্তা ভাবনাও নেই। তারপরে অনেকেই রিপ্যানেল হবে কি দাদা, আমি বারবার বলি, একটু আগেই বললাম যে 74 জন ক্যান্ডিডেট যদি ইনক্লুশন হয় তাহলে তার জন্য শুধুমাত্র বারবার যে 74 জন নিয়ে প্রসঙ্গ হয়েছে তার জন্য পুরোপুরি এই 8,000, 9,000, 10,000 ছেলের কাউন্সিলিং স্টপ করে দিয়ে আবার রিকাউন্সিলিং করা, রিপ্যানেল করা মনে হয় কতটা যুক্তিসঙ্গত একটু নিজেকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। কতজন প্যানেলে আসতে পারে একটু আগেই বলে দিলাম। ভ্যাকেন্সি আপডেট, এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে দেখুন, আমি এর আগের ভিডিও বা আগেও বলেছি, ইভেন অনেক আগেও যখন আমি লাইভ করতাম তখন একটা বিষয় বলেছি যে এডুকেশন সিস্টেম, বর্তমান যে এডুকেশন সিস্টেম সেটা কিন্তু প্রায় ধ্বংসের। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন যারা চাকরি প্রার্থী আমরা কাউন্সিলিং করে বসে আছি, তারা স্কুলে, তাদেরকে যদি স্কুলে যাওয়ার অর্ডার দেয় বা দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে যদি পর্যাপ্ত পরিমাণ একটা ভ্যাকেন্সিতে স্কুল সার্ভিস কমিশনকে রিক্রুটমেন্টের কথা বলা হয় বা তৃতীয় কোনো পদ্ধতি অবলম্বন করা হয় যাতে আমাদের ওয়েটিং, যারা এখনো পর্যন্ত অনেকেই ফোন করছে যে দাদা ওয়েটিং আমরা যারা লাস্টের দিকে আছে তারা হতাশাগ্রস্ত, তাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে আমি অন্তত থাকবো, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ আমি এই লাইভ করে বা মানে চ্যানেলেও বারবার বলেছি যে যত দ্রুত সম্ভব আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হোক, আর লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থীরা থাকা পর্যন্ত আমি অন্তত লড়াইয়ের ময়দানে থাকবো, এতটুকু হাত উঁচু করে দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে স্কুল এডুকেশন সিস্টেমকে বাঁচানোর লক্ষ্যে যদি মানে অন্যরকম কোনো ব্যবস্থা অবলম্বন করা যায় তবে সেই রকম যদি কিছু একটা জাজমেন্ট আসে, আমি অন্তত বিচারক মহাশয়দেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো 1, 2 হলো যদি ভালো অর্ডার আসে তাহলে কি আসতে পারে, খারাপ অর্ডার আসলে কি আসতে পারে। অনেকেই প্রশ্ন করেছেন যে ভালো অর্ডার আসলে ক্যান্সেলেশন, বা অনেকেই জিজ্ঞাসা করেছেন দাদা ক্যান্সেলেশনের প্রসঙ্গ। আমি বারবার বলি যে দেখুন, আজকেও কিন্তু নিটের যে মামলাটা ছিল তা থেকেও আমরা দেখলাম যে বিচার ব্যবস্থায় আপনারা একটা জিনিস দেখেছেন যে কোনো একজন আসামিকে শাস্তি দিতে গেলে তাকে দীর্ঘদিন তার বক্তব্য বা তার মানে কথোপকথন বা তার কথা কোর্ট অ্যাকসেপ্ট করে। তার কারণ কি, কোনো একজন নিরপরাধী যেন কোনো কারণবশত অপরাধ নিয়ে বা মিথ্যে অপরাধে সে যেন সাজাপ্রাপ্ত না হয়। তো এটা যদি বিচার ব্যবস্থা হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করব যে যত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের ক্ষতি হোক বা ক্ষতি হবে
এমন কোনো বিচার আমি অন্তত এই বিচারপতি মহোদয়দের কাছে আশা করি না। এবার একটা প্রসঙ্গ আসে যে কি মানে কেমন হলে, প্রশ্ন করেছেন যে কেমন হলে প্যানেল ক্যান্সেল হতে পারে, বা রিজার্ভেশন রুলস নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি যে দেখুন, রিজার্ভেশন রুলস যেটা, রিজার্ভেশন রুলসের কথা যদি আমি বলতে যাই, এসএসসি বা পশ্চিমবঙ্গের 90% যে রিক্রুটমেন্ট হয়েছে, পিএসসির দুটো একটা ব্যতিক্রম বাদে, তাতে যে রিজার্ভেশন রুলসটা আমাদের আপার প্রাইমারিতে ফলো করা হয়েছে, সেই রিজার্ভেশন রুলসের উপর দাঁড়িয়ে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে। তাহলে একটা কোনো এক বা একটা সমষ্টি তাদের নিজেরকে বাঁচাতে বা তাদের পিঠ বাঁচাতে, তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য উকিলকে দিয়ে সাধারণ চাকরি প্রার্থীদের কাছে অন্য কিছু বলে অর্থ নিয়ে শুধু নিজেদের কথা বলে যাওয়া, দিয়ে নিজেকে প্রুফ করানোর চেষ্টা করা যে এটাই রুলস, এটা আলটিমেট কতটুকু দাঁড়াবে সেটা বলার অবকাশ রাখে না। সময় আসলে আপনারা দেখতে পাবেন। আরো একবার মনে করিয়ে দিই, যখন বারবার এই প্রসঙ্গটা রিজার্ভেশন রুলস নিয়ে বারবার আর্গুমেন্ট আসছিল, এবং যখন বিচারপতিরা বলছিলেন যে এর সমাধান কি, তখন যখন অ্যাডভোকেট সাহেব বলছিলেন যে একদম প্রথম থেকে শুরু করতে হবে বা ইন্টারভিউ পর্ব থেকে শুরু করতে হবে, তখন বিচারপতিরা বলছিলেন যে এই আর্গুমেন্টগুলো তো আপনাদের একদম প্রাথমিক স্টেজে করা দরকার ছিল, যে যেখানে প্রথমত মৌসুমী ভট্টাচার্যের পর সিঙ্গেল বেঞ্চ জাস্টিস গাঙ্গুলির, তারপরে সৌমেন সেন মহাশয়ের, তারপরে হরিশ ট্যান্ডন মহাশয়ের, তারপরে সুব্রত তালুকদার মহাশয়ের, তারপরে আবার সৌমেন সেন মহাশয়ের, এতগুলা বেঞ্চ ঘুরে এতগুলো অর্ডার পাস হয়ে একটার পর একটা স্টেপ যখন স্কুল সার্ভিস কমিশন অতিক্রম করে এসে নিয়োগ প্রক্রিয়ার আলটিমেট স্টেজে এসেছে, তখন আপনি আবার বলছেন যে না, আবার শুরু থেকে শুরু করো। তাহলে আজকে যদি এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে কোথাও একটা প্রিভিয়াস সমস্ত অর্ডার কপিগুলোকে আপনাকে খণ্ডন করতে হবে, এবং প্রিভিয়াস সমস্ত জাজেদেরকে তারা যে ভুল ছিল সেটা আপনাকে অর্ডারের মাধ্যমে প্রমাণ করতে হবে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি মনে করি না এইরকম কিছু মানে আশা, আমি অন্তত ব্যক্তিগত জায়গা থেকে আশা করি না। তাই চাকরি প্রার্থী যারা আছে সবাইকে আশ্বস্ত করব যে আপনারাও নিশ্চিন্তে থাকুন, কোনো রকম কোনো সমস্যা এখনো পর্যন্ত নেই বা হওয়ার কথা নয়। লড়াইয়ে থাকুন, লড়াইয়ের ময়দানে থাকুন, শেষ পর্যন্ত শেষ হাসি যোগ্য চাকরি প্রার্থীরা হাসুক। আরো একবার বলি, পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট দরকার। তাই যদি হাজার হাজার রিক্রুটমেন্ট, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ ওনার কাছে চাকরি আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপার প্রাইমারিতে আমরা সেই 2017-18 সালে জেনেছিলাম যে 83,000, MHRDর দপ্তর থেকে একটা রিপোর্ট নিয়েছিলাম যে পিটিআর রেশিও অনুসারে 83,000 ভ্যাকেন্সি রয়েছে। তাহলে সেই জায়গা থেকে 10,000, 5,000, 12,000 ভ্যাকেন্সি বার করে যদি প্যারালাল কোনো ওয়ে আউট বার করতে পারে বা বেরিয়ে আসে, এবং সেখানে যদি সবার চাকরি বা অনেকের চাকরি যদি হয়, তাতে অন্তত আমার গাত্রজ্বালা হওয়ার কোনো কারণ নেই। আমি বরং এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটাকে আমি সম্মান করি এবং আমি এটাকে ভালোবাসি। তার কারণ স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে এক, আর পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর 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 পরিমাণে সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ দরকার। তাই নিশ্চিন্তে থাকুন, কোনো রকম কোনো বিভ্রান্তিকর আলোচনায় নয়, কোনো রকম কোনো বিভ্রান্তির মধ্যে গিয়ে লাভ নেই। আলটিমেট যে ভ্যাকেন্সির জায়গাটা রয়েছে, অনেকেই প্রশ্ন করেছেন দাদা পিটিশনার ভিত্তিক অর্ডার হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? এখানেও আপনাদেরকে জানিয়ে রাখি দুটো, একটা নেগেটিভ দিক আছে, একটা পজিটিভ দিক আছে। নেগেটিভ পজিটিভ দিক হয়তো আপনি আপনার মতো করে ভাবতে পারছেন যে পিটিশনার ভিত্তিক হলে হয়তো আমার চাকরিটা হয়ে যাবে বা আমি কল পেয়ে যাব। আবার এটাও ভাবতে হবে আপনাকে, একজন পিটিশনার বাংলার যে 61 যার কাট অফ সে পিটিশনার, আর যে 62, 63, 68, 69, 70, 75, 74 অনেক চাকরি প্রার্থী আছে 77 পর্যন্ত যারা পিটিশন করেননি। তাহলে তারা কেন বঞ্চিত থাকবে? এই জায়গাটা তারাও যদি আবার সেকেন্ড টাইম আবার বিচার ব্যবস্থার কাছে এসে বলে যে মাই লর্ড, এই দেখুন 61 নম্বরে ইন্টারভিউ কল পেয়েছে, আমি পাইনি, এটা আমার জন্য অবিচার। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই জাজমেন্টটা, যে পিটিশনার ভিত্তিক জাজমেন্টটা, এই বিষয়টা আমি যতটুকু মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং
আইন সংক্রান্ত বিষয়ে যতটুকু আমি বুঝেছি এতদিন পর্যন্ত, তাতে এটা শুধুমাত্র এক শ্রেণীর চাকরি প্রার্থীকে একটা মানে কি ভাষায় বলবো, এটাকে কিছুটা প্রলোভন দেওয়ার মতো ব্যাপারটা, তাই এক্স্যাক্ট তাই। তো এই জায়গা থেকে আমি মনে করি না যে কেমন টাইপের কি হবে না হবে, কি জাজমেন্ট হবে, সে হতেই পারে, বিচারপতিরা তাদের জাজমেন্ট দিতেই পারে, পিটিশনার ভিত্তিকও দিতে পারে, সেটা বিষয় নয়। কিন্তু তা সত্ত্বেও আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আলোচনাটা রাখলাম। তো এই হলো টোটাল আলোচনা। মানে সময়ের নিরিখে যখন প্রয়োজন পড়বে লড়াইয়ের ময়দানে সমস্ত জায়গায় আমাকে পাবেন, নিশ্চিত থাকুন। এবং আবারও লাস্ট টাইম বলে রাখি যে সঙ্গে থাকতে আমার চ্যানেল কেরিয়ার অ্যাডভাইসার, এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে আমরা অনেক 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 কিছু দেওয়ার চেষ্টা করব। শুধু সময়ের অপেক্ষা, আপার প্রাইমারি একবার জয়নিং বা স্কুলটা যেতে দিন, তারপর এই চ্যানেলে আরও কত রকম বেনিফিট আপনারা পাবেন শুধু বাড়িতে বসে পরবর্তীতে বুঝতে পারবেন। কারণ অনেক বিষয় আসবে লিগ্যাল অ্যাসপেক্টসে, যেগুলো একজন সার্ভিসম্যানের লাইফে আমরা প্রতিনিয়ত ফেস করছি। কারণ প্রতিনিয়ত আমরা দেখতে পাই বিভিন্ন অ্যাডভোকেটদের কাছে এই ধরনের মামলাগুলো আসে যে সার্ভিস করছি এই সমস্যা, সার্ভিস করছি এই সমস্যায়, আমার স্কুল আমাকে এই সমস্যা করছে, আমি এখান থেকে কিভাবে বেরোবো। এই জিনিসগুলা বা এই বিষয়গুলা নিয়ে একদম সার্বিক স্তরের আলোচনা আপনাদের সামনে, একদম ওপেন টু অল, প্রয়োজনে অ্যাডভোকেটকে নিয়ে আমি এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে আসবো, বারংবার আসবো। তাই শেষবারের মতো বলছি, সঙ্গে থাকুন, পাশে থাকুন।